নমস্কার বন্ধুরা। আজকের গল্পের নাম শাশুড়ির মিথ্যে সম্মান। খবরদার, বিক্রম যেন একটুও টের না পায় যে তুই একাই সব রান্না করছিস। বাড়ির বউরা কাজ এড়িয়ে যায় না, এটা মনে রাখবি। কি লুকোতে চাইছেন সারদা দেবী? কেনই বা লুকোতে চাইছেন? কোন রহস্যের জট পাকছে? আসুন ধীরে ধীরে কাহিনীর ভেতরে ঢোকা যাক। রাত অনেক হয়ে গেছে, চারিদিকে নিস্তব্ধতা। পুরো বাড়ি গভীর ঘুমে ডুবে থাকলেও রাধিকার চোখে এক ফোঁটা ঘুম নেই। যন্ত্রণায় কাতর হয়ে সে ধীরে ধীরে পাশ ফিরল। কাঁপা গলায় স্বামী বিক্রমকে বলল, বিক্রম, আমার খুব কষ্ট হচ্ছে। কয়েকদিন ধরে পা দুটো ভীষণ ফুলে আছে। কোমরে এমন ব্যথা করছে যেন কেউ মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে। এখন তো দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে গেছে। বিক্রম বিরক্ত হয়ে চোখ খুলল। মোবাইলের স্ক্রিনে সময়টা দেখে কপাল কুঁচকে বলল, রাধিকা, এখন এসব বলার আর সময় পেলে না? রাত 12টা বাজে। সারাদিন অফিসে বসের বকুনি, ফাইলের চাপ আর মিটিং সামলে বাড়ি ফিরি আমি। আর রাতে ঘুমোতে গেলেই তোমার অসুখের লম্বা তালিকা শুরু করে দাও। রাধিকা তারপরে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু বিক্রম তাকে থামিয়ে দিল। আর শোনো, মা বলছিলেন আজকাল নাকি তুমি দুপুরে 2-3 ঘন্টা ধরে ঘুমো। তাহলে এত ক্লান্তি, দুর্বলতার ব্যথা আসে কোথা থেকে? বাড়িতে থেকে কি এমন রাজকার্য করো শুনি? তার প্রতিটি কথা তীরের মতো রাধিকার হৃদয়ে বিচ্ছিল। বিক্রম আবার ব্যঙ্গ করে বলল, আমার তো মনে হয় তুমি অসুখটাকেও একটা ফ্যাশন বানিয়ে ফেলেছো। কখনো কোমরে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো পা পা ফুলে যায়। ভোরবেলা একটু হাঁটাহাঁটি করলে সব ঠিক হয়ে যাবে। এরপরে সে চাদর মুখ পর্যন্ত টেনে নিয়ে বলল, এবার চুপ করো, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। কাল সকালে অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমার এসব অকারণ অভিযোগ শোনার সময় এখন আমার নেই। এই বলে সে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ল। রাধিকার চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। শরীরের যন্ত্রণার চেয়েও আপন মানুষের এই অবহেলা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। সে ছাদের দিকে তাকিয়ে সারা রাত ভাবতে লাগলো, সময় যদি না পাই তাহলে হাঁটতে যাব কখন? চোখের জল নীরবে বালিশ ভিজিয়ে দিল। সে কাউকে বলতে পারল না যে সব সময় শাশুড়ি সবাইকে বলে বেড়ায় রাধিকা দুপুরে আরাম করে ঘুমোয়। অথচ সেই সময়ই রাধিকা রোদে পুড়ে ছাদের উপরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পাঁপড় শুকোয়, আচার রোদে দেয়, আর আগুন ঝরা রোদের মধ্যে নিজের শরীরকে নিঃশেষ করে ফেলে। কিন্তু বিক্রমের কাছে মায়ের কথাই ছিল শেষ সত্য। মা যা বলতেন সেটাই তার কাছে অটল বাস্তব। অসহায় রাধিকা চুপচাপ ব্যথার ওষুধ খেয়ে চোখ বন্ধ করল, কারণ সে জানতো পরের সকালে তাকে আরেকটি কঠিন লড়াইয়ের মুখোমুখি দাঁড় করাবে। পরের দিনটা ছিল তাদের পঞ্চম বিবাহবার্ষিকী। সকালে বিক্রম হাসি মুখে এসে বলল, হ্যাপি অ্যানিভার্সারি রাধিকা। আজ কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে নিও, আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল। রাধিকা ম্লান হাসি দিয়ে শুভেচ্ছা জানালো, কিন্তু তার মুখে ক্লান্তি কোনোভাবেই লুকানো যাচ্ছিল না। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসে সারদা দেবী গর্ব ভরে বললেন, বিক্রম, আজকের পার্টি নিয়ে একটুও চিন্তা করিস না। সব ব্যবস্থা আমি নিজেই করেছি। তোদের বিবাহবার্ষিকীতে কোনো কিছুরই অভাব থাকতে হবে না। তারপর তুলনা টেনে বললেন, আমার দিদি তার বৌমার অ্যানিভার্সারিতে 2-4 জনকে ডেকে সাদামাটা অনুষ্ঠান করেছিল, কিন্তু আমি এমন ধুমধাম করে অনুষ্ঠান করব যাতে গোটা পাড়া বছরের পর বছর এই পার্টির কথা মনে রাখে। বিক্রম মুচকি হেসে বলল, মা, আমি তো ভাবছিলাম আমরা সবাই মিলে কোনো ভালো হোটেলে গিয়ে ডিনার করে আসব, তাহলে তুমি আর রাধিকাও একটু বিশ্রাম পেতে। সারদা দেবী সঙ্গে সঙ্গেই বললেন, হোটেলের খাবার আবার খাবার হলো নাকি? বাড়ির রান্নার স্বাদই আলাদা। তোর মাসি, কাকা, কাকিমা আরো অনেক আত্মীয় আসবেন। মেয়ে আর জামাইও আসছে। আর রাধিকাকে আমি স্পষ্ট বলে দিয়েছি, আজ ওকে একটাও কাজ করতে হবে না। রান্নাঘরে ঢুকবেই না, শুধু সুন্দর করে সাজবে আর অতিথিদের আপ্যায়ন করবে। আজ তো ওরই দিন। রান্নাঘরে দাঁড়িয়ে রাধিকা সব শুনছিল। শাশুড়ির মুখের এই মিথ্যে কথাগুলো তার বুকের ভেতরে ছুরির মতো বিচ্ছিল। হাত কেঁপে গিয়ে গরম চায়ের ফোঁটা তার হাতে পড়ল। তার মনে বেদনার হাসি ফুটে উঠল। আজ আমাকে কোনো কাজ করতে হবে না। ভোর হওয়ার আগেই তো সারদা দেবী তার হাতে 2-4 পাতার
রান্নার তালিকা ধরিয়ে দিয়েছেন। 200 অতিথির জন্য ডাল মাখানি, মটর পনির, জিরা পোলাও, বুন্দিয়া রায়তা, গোলাপ জাম আর গাজরের হালুয়া সবকিছু একাই রান্না করার দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিয়েছে। কোনো রাঁধুনি আসছে না। এই বাড়ির একমাত্র রাঁধুনি রাধিকা নিজেই। তার উপর কড়া হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে, খবরদার বিক্রম যেন একটুও টের না পায় যে তুই একাই সব রান্না করছিস। বাড়ির বউরা কাজ এড়িয়ে যায় না, এটা মনে রাখবি। তারপর আবার খোঁচা দিয়ে বললেন, আমার মেয়ে প্রিয়ার কাছ থেকে কিছু শেখ। বাড়িতে বিয়ে হোক, পূজা হোক কিংবা কোনো অনুষ্ঠান, ওই সবার আগে এগিয়ে আসে। দরকার হলে সব কাজ নিজে হাতে সামলে নেয়। তবে আজ সে বিউটি পার্লারে গেছে, ফিরে এসেই তোকে সাহায্য করবে। এরপর মোবাইল হাতে নিয়ে গর্বের সঙ্গে বললেন, আর হ্যাঁ, তোর বাপের বাড়িতেও ফোন করতে হবে। ওদেরও তো জানা উচিত আমরা আমাদের বৌমাকে কত ভালোবাসা আর সম্মান দিয়ে রাখি। এমন রাজকীয় আয়োজন হবে যে ওরাও দেখে বলবে রাধিকা সত্যিই ভাগ্যবতী। রাধিকা নিঃশব্দে চোখের জল মুছে ফ্রিজ থেকে সবজি বের করতে লাগলো। সে জানতো আজ তার বিবাহবার্ষিকী নয়, আজ আবারও তার সহ্য শক্তির কঠিন পরীক্ষা। আসলে সারদা দেবীর কাছে এই অনুষ্ঠান ছেলে বৌমার সুখের উপলক্ষ ছিল না, এটা ছিল উপহার জোগাড় করার সুবর্ণ সুযোগ। তিনি মনে মনে হিসাব করছিলেন, যত বেশি অতিথি আসবে তত বেশি দামি উপহার আসবে। কেউ হয়তো সোনার আংটি দেবে, কেউ রূপোর বাসন, কেউ আবার মোটা টাকার খাম। সবচেয়ে বেশি আশা ছিল রাধিকার বাপের বাড়ির লোকদের কাছ থেকে। মেয়ের বিবাহবার্ষিকীতে তারা কি আর খালি হাতে আসবে? নিশ্চয়ই সোনার গয়না, দামি শাড়ি আর নগদ টাকা নিয়ে আসবে। এই ভেবেই সারদা দেবীর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠছিল। তার কাছে এই অনুষ্ঠান ছিল না সম্পর্কের উৎসব, ছিল নিজের আলমারি আর লকার ভরার সুযোগ। অফিসে বেরোনোর আগে বিক্রম আবার হেসে বলল, দেখলে তো মা তোমার কত খেয়াল রাখে। তোমার কষ্ট না হয় তার জন্য রাঁধুনিও ডেকে ফেলেছে, অথচ তুমি সবসময় মায়ের দোষই খুঁজে বেড়াও। তারপর ভালোবেসে রাধিকার কাঁধে হাত রেখে বলল, আজ কিন্তু লাল রঙের নতুন শাড়িটাই পরো, আজ তোমাকেই সবচেয়ে সুন্দর দেখাতে হবে। এই বলে বিক্রম বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির পরিবেশটা বদলে গেল। এতক্ষণ স্নেহের মুখোশ পরে থাকা সারদা দেবী সোফায় আরাম করে বসে টিভির রিমোট হাতে তুলে চিৎকার করে বললেন, রাধিকা, ওখান থেকে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ঘড়ি দেখছিস? 11টা বাজে। অতিথিরা যে কোনো সময় চলে আসবে, এখনো কত কাজ বাকি। তারপর আদেশের সুরে বললেন, আগে মটরশুঁটি ছাড়া, আর শোন, পনিরের সব টুকরো যেন একেবারে সমান হয়। সামান্য ভুল হলেই আত্মীয়দের সামনে আমার মান সম্মান মাটিতে মিশে যাবে। একটু থেমে আবার কটাক্ষ করলেন, আর কাজ তাড়াতাড়ি শেষ করিস, সন্ধ্যায় তোকে আবার সাজতেও হবে। কেউ যেন না বলতে পারে সারদার বৌমা না ঠিকমতো কাজ করতে পারে, না নিজেকে গুছিয়ে রাখতে জানে। রাধিকা নিঃশব্দে সব কথা শুনছিল। সে ধীরে ধীরে নিজের শাড়ির আঁচল কোমরে গুজে নিল। চোখে জমে ওঠা জলটা কোনোভাবে সামলে নিয়ে রাধিকা চুপচাপ রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সে খুবই ভালো করেই জানতো আজকের বিবাহবার্ষিকী তার কাছে কোনো আনন্দের দিন নয়, বরং আরেকটি কঠিন পরীক্ষার দিন। ঠিক তখনই সদর দরজা খুলে গেল। সারদা দেবীর মেয়ে প্রিয়া রাজকীয় ভঙ্গিতে ঘরে ঢুকলো। তার দুই হাতে বড় বড় শপিং ব্যাগ, মুখে আত্মবিশ্বাসী হাসি। উঁচু গলায় সে বলল, আরে বৌদি, আমি তো সবে দিল্লির বড় বড় মল ঘুরে এলাম। তোমার জন্য একটা উপহার কিনবো ভেবেছিলাম, কিন্তু কিছুই পছন্দ হলো না। তোমার তো সবই আছে, কাল না হয় আমরা দুজনে একসঙ্গে যাব। তোমার যা ভালো লাগবে সেটাই কিনে দেব। কথাটা সে এমন ভাবে বলল যেন সত্যি উপহার দেবে, অথচ সে নিজেও জানতো সেই দিন কোনো দিনই আসবে না। সারদা দেবী সঙ্গে সঙ্গে বললেন, না রে মা, নিজের মেয়ের কাছ থেকে আবার কেউ উপহার নেয় নাকি? তুই ভালো থাক, সুখে থাক, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। এই বলে তিনি আদর করে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই চলে এসেছিস, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। সোফায় বসতে বসতে প্রিয়া বলল, তা মা, যদি পারো বৌদিকে একটু সাহায্য করে দিও। আজ তো ওরই বিবাহবার্ষিকী, তবে আমারও অনেক প্রস্তুতি বাকি। এখনই আমাকে বাজারে যেতে হবে, নতুন ডিজাইনার গাউন কিনতে হবে। আজকের পার্টিতে আমাকে সবার থেকে আলাদা আর সবচেয়ে সুন্দর দেখাতে হবে। যতই হোক আমি তো এই বাড়িরই মেয়ে, সাধারণ কোনো অতিথি নই।
সারদা দেবী হেসে বললেন, ঠিক আছে মা, তোর যেমন ইচ্ছে, আগে বস, রাধিকা এখনই তোকে গরম গরম খাবার আর চা এনে দেবে। রাধিকা রান্নাঘরে দাঁড়িয়ে সব শুনছিল। তার ঠোঁটে এক চিলতে তিক্ত হাসি ফুটে উঠল। মনে মনে সে বলল, বাহ, কি অদ্ভুত নিয়তি! বিবাহবার্ষিকী আমার, অথচ সবার চিন্তা। ননদকে যেন পার্টিতে সবচেয়ে সুন্দর দেখায়, আর আমার ভাগ্যে জুটেছে শুধু রান্নাঘরের আগুন, ঘাম, বাসনের শব্দ আর সবার একের পর এক আদেশ। সে ট্রেতে চায়ের কাপ সাজাতে লাগলো। এখন তার কাছে সব পরিষ্কার। এই বাড়িতে তার বিবাহবার্ষিকী শুধু একটা অজুহাত। আসল উদ্দেশ্য হলো অন্যদের সামনে নিজেদেরকে বড়লোকি আর আভিজাত্য দেখানো। রাধিকা শাড়ির আঁচল কোমরে গুজে আবার কাজে লেগে গেল। একজন মানুষ কি করে 200-রও বেশি অতিথি জন্য একা রান্না করবে? মিক্সারে গার্জন, প্রেসার কুকারে সিটি আর বাসনের টুংটাং শব্দের ভিড়ে তার কান্নার আওয়াজ কোথায় যেন হারিয়ে গেছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা আরো বেশি ফুলে উঠল, মাথা ঘুরতে শুরু করলো, তবুও থামার অনুমতি ছিল না। মাঝে মাঝে সারদা দেবী রান্নাঘরের দরজায় এসে শুধু নির্দেশ দিয়ে চলে যেতেন, কাজু বাদামের পেস্টটা আরো মিহি করে বেটে নে, গোলাপ জামের শিরা যেন বেশি ঘন না হয়, কিন্তু সাহায্যের নামে এক গ্লাস জল পর্যন্ত এগিয়ে দেননি। সারাদিন আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে রাধিকার অবস্থা এমন হয়ে গেল যেন সে কোনো জ্বলন্ত চুল্লি থেকে বেরিয়ে এসেছে। চুল ঘামে ভিজে একাকার, মুখে চরম ক্লান্তির ছাপ, চোখের নিচে গাঢ় কালো দাগ। কোনো রকমের সব রান্না শেষ করে সে ড্রয়িং রুম গুছিয়ে নিল, তারপর তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে তৈরি হলো। অতিথিরা যখন একে একে আসতে শুরু করলেন, তখন রাধিকা সুন্দর করে সেজে দাঁড়িয়েছিল, কিন্তু সাজগোজ আর মেকআপের আড়ালেও তার ক্লান্ত মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এদিকে বিক্রমও অফিস থেকে ফিরে অতিথিদের সঙ্গে হাসি আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ বিক্রমের মাসি বললেন, আরে সারদা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে আজ তো একেবারে রাজকীয় ভোজের আয়োজন। সারদা দেবী গর্ব ভরে হেসে বললেন, আর বলো না দিদি, শুধু তোমাদের জন্যই মিরাট থেকে নামি রাঁধুনি ডেকে এনেছি। ওকে স্পষ্ট বলে দিয়েছি, যত টাকা লাগে লাগুক, স্বাদের সঙ্গে যেন কোনো আপোষ না হয়। এক কোণে দাঁড়িয়েছিল রাধিকা, তখন ট্রেতে ঠান্ডা পানীয় সাজাচ্ছিল সে। শাশুড়ির এই মিথ্যে কথা শুনে তার মনে হলো যেন কেউ সবার সামনে তার অস্তিত্বে জোরে একটা চড় মেরেছে। তার পরিশ্রম, তার ঘাম, তার অসহ্য যন্ত্রণা, সব কৃতিত্ব এক অদেখা রাঁধুনির নামে চালিয়ে দেওয়া হলো। ঠিক তখনই বিক্রম তার কাছে এসে নিচু গলায় বলল, রাধিকা, তোমাকে তো ক্লান্ত দেখাচ্ছে কেন? হাসছো না? মা তোমার কষ্ট না হয় বলে রাঁধুনি ডেকেছেন, অন্তত আজ তো একটু খুশি থাকো। রাধিকা কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সারদা দেবীর ডাক ভেসে এলো, রাধিকা, ভেতর থেকে স্টার্টারগুলো নিয়ে আয়, আমার মেয়ে আর জামাইকে আগে পরিবেশন কর। রাঁধুনি হয়তো পেছনের দিকে কাজ করছে, তুই শুধু খাবারটা নিয়ে আয়। রাধিকা আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে পার্টি তখন জমে উঠেছে, কেউ গান গাইছে, কেউ নাচছে, এরপর কেক কাটা হলো, তারপর শুরু হলো রাতের ভোজ। সবাই খাবারের ভূয়সী প্রশংসা করতে লাগলেন। আহা, মটর পনিরটা কি অসাধারণ হয়েছে, ডাল মাখানির স্বাদটা একেবারে 5 তারা হোটেলের মতো। অন্যদিকে বিক্রম অতিথিদের মাঝে গর্ব ভরে বসেছিল, তার মুখে স্পষ্ট সন্তুষ্টির ছাপ। সে মনে মনে ভাবছিল, সত্যি মা একা পুরো অনুষ্ঠানটা কত সুন্দরভাবে সামনে নিল, এমন আয়োজন সবার পক্ষে সরা সম্ভব নয়। এরই মধ্যে রাধিকার বাবার বাড়ির লোকেরাও বিবাহবার্ষিকীর উপহার নিয়ে এসে পৌঁছালেন। তারা স্নেহভরে রাধিকার জন্য একজোড়া সুন্দর সোনার ঝুমকা আর বিক্রমের জন্য একটি সোনার আংটি উপহার দিলেন। উপহারের বাক্স খুলতেই সারদা দেবীর চোখে লোভের ঝিলিক ফুটে উঠল। এক মুহূর্ত দেরি না করে তিনি দ্রুত দুটো বাক্স নিজের হাতে তুলে নিয়ে মিষ্টি হেসে বললেন, আরে বৌমা তো এখন অতিথিদের আপ্যায়নে ব্যস্ত, এত দামি গয়নার উপহার বাইরে থাকলে যদি হারিয়ে যায় তাহলে তো বড় বিপদ হবে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর হঠাৎ বিক্রমের খুব তেষ্টা পেল, জলের জগ খালি। সে ভাবলো, চলো নিজেই রান্নাঘর থেকে জল নিয়ে আসি, রাধিকা তো অতিথিদের নিয়ে ব্যস্ত। রান্নাঘরের দরজার কাছে পৌঁছেই তার পা থেমে গেল। সামনে দৃশ্য দেখে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেখানে কোনো রাঁধুনি নেই, কোনো সহকারীও নেই,
সিঙ্ক ভর্তি নোংরা বাসন, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়দা আর মশলার দাগ। আর এক কোণে ছোট্ট একটি স্টুলে বসে আছে রাধিকা। সে দুহাতে নিজের ফুলে যাওয়া খালি পা দুটো আস্তে আস্তে টিপে দিচ্ছে। পা দুটো এতটাই ফুলে গেছে যেন হাতির পা। তার সামনে একটা ছোট্ট প্লেটে পড়ে আছে অতিথিদের ফেলে যাওয়া ঠান্ডা পোলাও আর সামান্য একটু তরকারি। সারাদিনের পরিশ্রমের পর সেই বাসি খাবারটুকুই নীরবে খাওয়ার চেষ্টা করছিল সে। আর বিক্রম যে শাড়িটা এত ভালোবেসে তাকে উপহার দিয়েছিল, তাতে জায়গায় জায়গায় জল, হলুদ আর মশলার দাগ লেগে নষ্ট হয়ে গেছে। বিক্রম চারিদিকে তাকালো। কোথাও কোনো ক্যাটারিং এর বড় বড় হাঁড়ি পাতিল নেই। পড়ে আছে শুধু বাড়ির পুরনো কড়াই, ডেকচি আর হাঁড়ি। সবকটাতেই পোড়া দাগ, তেল আর মশলার ছাপ। বিক্রমের কাছে সবকিছু এক মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল। 200-রও বেশি অতিথির জন্য পুরো রান্নাটা রাধিকা একাই করেছে। ঠিক তখনই রান্নাঘরে ঢুকলেন সারদা দেবী। তিনি খেয়ালই করেননি যে দরজার আড়ালে বিক্রম দাঁড়িয়ে আছে। তার সমস্ত মনোযোগ ছিল শুধু রাধিকার দিকে। তিরস্কারের সুরে তিনি বললেন, বাহ, মহারানী এখন এখানে বসে আরামে খাওয়া হচ্ছে, আর ওদিকে আমার মেয়ে জামাই তো চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাড়াতাড়ি ওদের জন্য খাবার প্যাক করে দে। আর শোন, শ্বশুর শাশুড়ি আর বড় যাকেও দেওয়ার জন্য আলাদা আলাদা ডিব্বা তৈরি করে রাখ। তারপর আবার বললেন, আর প্রিয়া তো খুব ক্লান্ত হয়ে গেছে। এতক্ষণে ডিজেতে নেচে নেচে ওর পা ব্যথা করছে। ওর পায়ে ভালো করে তেল মালিশ করে দিস। আর এই বাসনের পাহাড় কে মাজবে? তোর বাবা নাকি? হাত চালা, এখনো অনেক কাজ বাকি। কাল আবার কাজের মাসিও আসবে না। সকালে উঠে আমি ঝকঝকে পরিষ্কার রান্নাঘর দেখতে চাই। দরজার পাশে দাঁড়িয়ে বিক্রম নিঃশব্দে সব শুনছিল। এই সেই মা যিনি একটু আগেই সবার সামনে বলছিল, আমার বৌমা আমার নিজের মেয়ের মতো। এই সেই মানুষ যিনি বলছিলেন, রাধিকা আসবে, রাধিকা আজ একটুও কষ্ট করবে না। বিক্রম গভীর একটা নিঃশ্বাস ফেলল। তার সমস্ত বিশ্বাস, সমস্ত ভরসা এক মুহূর্তের মধ্যে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে পড়ে গেল আগের রাতের কথা। বিক্রম, আমার পা খুব ফুলে গেছে। মনে পড়ল রাধিকার ক্লান্ত নিভে যাওয়া মুখটা। সেই মুহূর্তেই সে বুঝতে পারল সে নিজেই নিজের স্ত্রীর প্রতি কত বড় অন্যায় করেছে। চুপচাপ সে আবার ড্রয়িং রুমে ফিরে গেল। ওদিকে অতিথিরা একে একে বিদায় নিচ্ছিলেন। একজন আত্মীয় হাসতে হাসতে বললেন, সারদা, আজকের রান্না অসাধারণ হয়েছে। ওই রাধুনির ফোন নাম্বারটা অবশ্যই পাঠিও। সারদা দেবী হেসে বললেন, অবশ্যই পাঠাবো। শেষে অতিথিরা চলে যাওয়ার পর সারদা দেবী সোফায় বসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, উফ, অতিথিদের আপ্যায়ন করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। বিক্রম, দেখলি তো কি দারুণ অনুষ্ঠান হলো। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো কত খুশি হতো। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে বিক্রম হাততালি দিতে দিতে বলল, হ্যাঁ মা, সত্যি অনুষ্ঠান দারুণ হয়েছে। আর সবচেয়ে অসাধারণ ছিল সেই মিরাটের রাঁধুনি। সারদা দেবী একটু ঘাবড়ে গেলেন। ও, সে তো দরজার পেছনের দিকে চলে গেছে। আমি ওকে টাকা দিয়ে দিয়েছি। বিক্রম শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কত টাকা দিয়েছো? রান্নার জন্য 15,000 টাকা, আর ডেকোরেশনের জন্য আলাদা 5,000। তারপর বিষয় পাল্টাতে গিয়ে বললেন, এইসব পরে হবে, তুই অনেক ক্লান্ত, আগে একটু বিশ্রাম নে। বিক্রম দৃঢ় কণ্ঠে বলল, না মা, আজই সব হিসাব হবে। সে পকেট থেকে একটি খাম বের করে টেবিলের উপরে রাখলো। এটা ডাক্তারের রিপোর্ট। গত সপ্তাহে রাধিকা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তখন আমি ওকে চুপি চুপি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তুমি যখন পার্টিতে গিয়েছিলে। সেই রিপোর্টটি খুলে বলল, ডাক্তার বলেছেন ওর মেরুদণ্ডে সমস্যা হয়েছে, শরীরে মারাত্মক রক্তের অভাব, ওর এখন সম্পূর্ণ বিশ্রাম দরকার। সারদা দেবীর মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বিক্রম রান্নাঘরে গিয়ে রাধিকার হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। রাধিকা ভয়ে কাঁপছিল। তার হাত এখনো বাসন ধোয়ার ময়লায় ভরা। বিক্রম তাকে সোফায় বসিয়ে বলল, এই দেখো মা, এই হলো তোমার সেই রাঁধুনি। আজ তোমার মান সম্মান যে মানুষটা বাঁচিয়েছে সে এই রাধিকা। আর বদলে তুমি ওকে কি দিয়েছ? অপমান, বেঁচে যাওয়া খাবার আর মিথ্যে কথা। সারদা দেবী তখন কাঁদার ভান করে বললেন, বিক্রম, তুই নিজের মায়ের সঙ্গে এভাবে কথা বলছিস? আমি তো শুধু কিছু টাকা বাঁচানোর জন্য এসব করেছি। বাড়ির টাকা তো বাড়িরই থাকবে, ভবিষ্যতের জন্য জমাচ্ছি। বড় একটা বাড়ি বানাবো আমরা। বিক্রম গর্জে উঠল।
কার ভবিষ্যৎ মা? এমন এক বৌমার যে অতিরিক্ত পরিশ্রমে মরে যাবে, নাকি এমন এক ছেলের যে নিজের স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী হবে? সে থামল না। তুমি টাকা বাঁচাওনি, আমার স্ত্রীর শরীরের রক্ত চুষে নিয়েছো। আমি তোমাকে এসি লাগানোর জন্য টাকা দিয়েছিলাম, তুমি লাগাওনি। উল্টে রাধিকাকে বলেছিলে বিক্রম মানা করেছে, এখন টাকার অভাব। আমি কাজের লোক রাখার জন্য টাকা দিয়েছিলাম, তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে। আর রাধিকাকে বলেছিলে কাজের লোক নিজেই পালিয়ে গেছে। আজ ক্যাটারিং এর টাকাও নিজের কাছে রেখে দিলে, আর এই অসুস্থ মেয়েটাকে দিয়ে এত মানুষের রান্না করালে। বিক্রমের চোখ রাগে লাল হয়ে উঠল। তুমি বাড়ি বানানোর স্বপ্ন দেখছো, নাকি রাধিকাকে চিতায় তোলার প্রস্তুতি নিচ্ছ? রাধিকা আর নিজেকে সামলাতে পারল না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু আজ তার কাঁধে ছিল বিক্রমের হাত। সেই হাতের স্পর্শে সে প্রথমবারের মতো নিরাপত্তার ভরসা অনুভব করল। সারদা দেবী শেষ একটা চেষ্টা করলেন। বিক্রম, এই মেয়েটা তোকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। বিক্রম চোখের জল মুছে শান্ত গলায় বলল, মা, ওর একটা কথাও বলতে হয়নি। ওর নীরবতা আর রান্নাঘরে সেই নোংরা বাসনগুলোই সব সত্যি বলে দিয়েছে। আমি এতদিন অন্ধ ছিলাম। তোমার মায়ায় অভিনয়ের আড়ালে লুকিয়ে থাকা এই নিষ্ঠুর মুখটা আমি দেখতে পাইনি। আমি ভাবতাম তুমি তো মা, অথচ তুমি একজন মালিকের মতো আচরণ করেছো। আর আমার স্ত্রীকে বাড়ির বউ নয়, যেন এক বাঁধা কাজের লোক বানিয়েছো। বিক্রম রাধিকার হাত ধরে বলল, চলো রাধিকা। রাধিকা কাপা গলায় জিজ্ঞাসা করল, কোথায়? বিক্রম মৃদু হেসে বলল, হোটেলে। আজ আমাদের বিবাহবার্ষিকী। আজ তুমি এমন জায়গায় বসে খাবে যেখানে তোমাকে খাবার পরিবেশন করা হবে। আজ তুমি কাউকে খাবার পরিবেশন করবে না, আর কখনো কারোর ফেলে যাওয়া খাবারও তোমায় খেতে হবে না। এরপর সে মায়ের দিকে তাকিয়ে বলল, আর কাল থেকে এই বাড়ির সমস্ত হিসেব আমি নিজেই দেখব। বাজার থেকে শুরু করে প্রতিটা খরচ, সবকিছুর দায়িত্ব আমার। তোমার হাতে আর 1 টাকাও থাকবে না। আর সেবার কথাই যদি বলো, তাহলে এখন থেকে তোমাকে সেই মানুষটাই সেবা করবে যাকে তুমি মজুরি দেবে। আমার স্ত্রী এই বাড়িতে বউ হয়ে থাকবে, কারুর চাকরানি হয়ে নয়। সারদা দেবী হতভম্ব হয়ে বসে রইলেন। বছরের পর বছর ধরে গড়ে তোলা তার মিথ্যে অহংকার আর প্রতারণার জাল এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল যে। বিক্রম রাধিকার হাত ধরে সদর দরজার দিকে এগিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে রাধিকা একবার পিছনে ফিরে তাকালো। বিশাল ড্রয়িং রুমে সারদা দেবী একা বসে আছেন, একেবারে একা। তার মিথ্যে অভিজাত্য, অহংকার আর টাকার গর্ব যেন সব ঘরেই পড়ে রইল। গাড়িতে উঠে বিক্রম আলতো করে রাধিকার ফুলে যাওয়া পা দুটো নিজের কোলে তুলে নিল। ধীরে ধীরে মালিশ করতে করতে বলল, আমি খুব দুঃখিত রাধিকা, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি, কিন্তু আজ থেকে আর কখনো এমন হতে দেব না। রাধিকা কিচ্ছু বলল না, শুধু নীরবে নিজের হাতটা বিক্রমের হাতের উপরে রেখে দিল। তার চোখের জলই বলে দিল, আজ সে শুধু স্বামীকেই ফিরে পায়নি, ফিরে পেয়েছে নিজের সম্মান, নিজের প্রাপ্য ভালোবাসা আর নিজের সত্যিকারের সংসার। তো বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষামূলক কাহিনীকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।